যেভাবে লেখা আছে সেভাবে করছি। গভীর রাত, ঘন জঙ্গল, অন্ধকারে ভালোভাবে কিছুই দেখা যায় না। আমার এক হাতে একটা কাঁচের বোতল, আরেক হাতে একটা আংটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমার চারপাশে অনেক জন আছে, কেউ পেছনে, কেউ সাইডে। এমন সময় হঠাৎ আমার পেছন দিকে কেউ যেন গর্জে উঠল, কিরে হুজুর, যদি নিজের জীবনের মায়া থাকে তাহলে ফিরে যা, না হলে কালকে তোর লাশ দাফন করার জন্য কাউকে খুঁজে পাবি না। এইটা শুনে আমার আরো জোরে জোরে দোয়া পড়তে থাকি। রাতের এই গভীর জঙ্গলে যেন জীবন্ত হয়ে উঠেছে। একটু পরে হঠাৎ আবারও পেছন থেকে আমার স্ত্রী সন্তান চিৎকার করতে থাকে, বাবা বাঁচাও বাবা। আবারও সে ভারী কণ্ঠটা বলে উঠল, নিজের জীবনের বা পরিবারকে বাঁচাতে চাইলে ফিরে আয়। আসসালামু আলাইকুম জেফরি ভাই এবং ভৌতিকতার সকল শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভীষণ ভালো আছি আল্লাহর রহমতে। আমি হাফিজুল ইসলাম, আমার বাসা রাজশাহী জেলার পুঠিয়া থানায়। কাজের ব্যস্ততার জন্য ঘটনা লিখবার সময় পাই না, তবুও একটু একটু করে সময় নিয়ে ঘটনা লিখে ফেললাম। আজকে আবারও হাজির হলাম নূর আমিন হুজুর ও আমির জিনের ডেভিল ফরেস্টের ঘটনা নিয়ে। এই ঘটনার লেখক আমি নিজে, হাফিজুল ইসলাম। রুমের লাইট অফ করে শুনতে থাকুন, ভয়ে আপনাকে ঠিকই ঘিরে ধরবে। তো বেশি কথা না বলে চলে যায় ঘটনায়, আর আপনারা হারিয়ে যান প্রিয় জেফরি ভাইয়ের ভয়ঙ্কর কণ্ঠে। আমাদের গ্রামের নামটা ছিল শান্তিনগরী। গ্রামের নামের মতোই মানুষগুলো অনেক সুখে শান্তিতে বসবাস করছেন। ও আমার পরিচয়টা দেয়া হয়নি, আমি হাফিজুল ইসলাম। আমাদের গ্রামের বর্ণনাটা আগে দিইনি। কি ভাবছেন গ্রামের বর্ণনা কেন? গল্প শুনতে থাকুন, বুঝতে পারবেন। আমাদের গ্রামটা একটা ছোট্ট গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী, আর একটু দূরে রয়েছে বিশাল একটা জঙ্গল। এই জঙ্গল নিয়ে অনেক কথা আছে। কেউ বলে এই জঙ্গল জীবন্ত, আবার কেউ বলে আত্মা আছে, তাই কেউ দিনের বেলাও যায় না এই জঙ্গলে। তবে আমি আর আমার বন্ধুরা এগুলো কেউ বিশ্বাস করি না। একদিন বিকেলে আমি এবং আমার 3 বন্ধু সুজন, রাহাত এবং নাইম বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় আমাদের গ্রামের শামীম ভাই এসে আমাদের কাছে এসে বসলো। কথায় কথায় জিন ভূত নিয়ে আমাদের গ্রাম থেকে দূরে থাকা ওই জঙ্গলটা নিয়ে কথা উঠলো। আমরা সব বন্ধুরা হেসে উড়িয়ে দিলাম। আমার সব বন্ধুরা এটা হেসে উড়িয়ে দিলে শামীম ভাই রেগে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি এমন হয়ে যায় যে শামীম ভাই আমাদেরকে বলে বসে, এই শোন, যদি তোরা এতই সাহসী হয়ে থাকিস তাহলে আজকে রাতে জঙ্গলে যাবি। এইটা শুনে আমার বন্ধু নাইম বলে উঠলো, যদি যাই তাহলে কি হবে? তখন শামীম ভাই বলল, যদি তোরা আজকে রাতে জঙ্গলে যেতে পারিস না, তাহলে আমি আমার হাড়ে 2টা গরু তোদের দিয়ে দিব। আর হ্যাঁ, প্রমাণ স্বরূপ জঙ্গল থেকে সারস পাখি ধরে নিয়ে আসতে হবে। এই কথা শুনে আমরা 4 বন্ধু রাজি হয়ে যাই এবং রাতের জন্য অপেক্ষা করতে থাকি। গভীর রাতে চুপি চুপি বাসা থেকে বেরিয়ে আসি। আমরা 4 বন্ধু এক জায়গায় হই, সবার হাতে একটি করে মশাল আর পাখি ধরার ফাঁদ। 4 বন্ধু মিলে জঙ্গলের দিকে রওনা দিই। জঙ্গলে যেতে হলে আমাদের নদী পার হতে হবে। নদীতে যখন পানি অল্প থাকায় খুব সহজে নদী পার হয়ে যায়। নদী পার হয়ে সবাই মশাল জ্বালিয়ে নিই। জঙ্গলের দিকে তাকাতেই সেটা কেমন যেন শিউরে উঠল। কেমন একটা ছমছমে পরিবেশ, এতে বরং জঙ্গল, অথচ কোনো প্রাণীর কোনো আওয়াজ নেই। 4 জন একসাথে জঙ্গলে প্রবেশ করি। ভয় কি জিনিস তখনও বনের মাঝে বোঝা যায়নি। এমন সময় আমার বন্ধু নাইম বলে উঠল, রে, গ্রামবাসী কতটা বোকা, তারা বলে এই জঙ্গলে নাকি জিন থাকে, এই জঙ্গল নাকি অভিশপ্ত, আর আমি তো দেখছি এখানে ঝিঝি পোকাও নেই। এটা শুনে সবাই একসাথে হাসতে থাকে। আমাদের মাঝে নাইম সাহসী ছিল। এরপর আমরা সাহস করে পাখি ধরার জন্য ফাঁদ পেতে জঙ্গল ঘুরে দেখতে থাকি। হঠাৎ এমন সময় একটা গর্জনের আওয়াজ আসতে থাকে সামনে থেকে।
আমরা একটু ভয় পেয়ে যাই। এমন সময় নাইম সামনে এগিয়ে আসে এবং বসার হাতে এগিয়ে আসে। এমন সময় একটা গাছের আড়াল থেকে একটা নেকড়ের বাচ্চা বের হয়ে আসে। আমরা সবাই অবাক হয়ে যাই। একটা নেকড়ের বাচ্চা এইভাবে গর্জন দেয় কিভাবে? কিছু বোঝার আগেই নাইম তার হাতে থাকা মশালটা দিয়ে নেকড়ের বাচ্চায় আঘাত করে, আর সাথে সাথে নেকড়ের বাচ্চাটা রীতিমতো আর্তনাদ করতে করতে সেখানেই হাওয়ার সাথে মিলিয়ে যায়। আমরা সবাই হতভম্বের মতো তাকিয়ে থাকি। এটা কিভাবে সম্ভব? এমন সময় পুরো জঙ্গলের ঝিঝি পোকাগুলো একসাথে ডেকে ওঠে। আমার মাথার উপর দিয়ে অনেকগুলো প্যাঁচাও যেন উড়ে যায়। এমন মনে হচ্ছিল যেন ঘুমন্ত জঙ্গলে কেউ জেগে উঠেছে। হঠাৎ খেয়াল করলাম অন্ধকার ভেদ করে বিশাল বড় আগুনের বনই দেখা যায়। আমাদের কাছে আসতে আমাদের ধারণাটা ভুল হলো। আসলে এগুলো কোনো আগুনের বনই ছিল না, এগুলো হলো বিশাল দেহি নেকড়ে, যাদের চোখগুলো এমন যে আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে। আর নেকড়ের শরীরগুলো এতটাই বিশাল ছিল যে আমাদের পিঁপড়ার মতো মনে হচ্ছিল। এইটা দেখে ভয় আমাদের কলিজা শুকিয়ে যায়। কিছু না ভেবে সবাই দৌড় দিই। আমাদের পেছনে এখনো সেই ভয়ঙ্কর গর্জনটা শোনা যাচ্ছে। অন্ধকারে কোন দিকে দৌড়াচ্ছি ঠিক নেই। দৌড়াতে দৌড়াতে আমরা একটা বট বৃক্ষের সামনে এসে থেমে যাই। বট বৃক্ষটা দেখে মনে হচ্ছিল কয়েকশো বছরের পুরনো। জঙ্গলের মাঝখানে একটা গাছ দাঁড়িয়ে আকৃতিতে দাঁড়িয়ে আছে। বট গাছের টানে ঝুলন্ত অদ্ভুত মানব আকৃতির কিছু একটা। অন্ধকারের জন্য ভালো করে বোঝা যায় না, আর একটু কাছে আগাতে আমাদের সবার কলিজা শুকিয়ে যায়। সে বট গাছে থাকা ছায়া মানবগুলো রীতিমতো বিদ্যুতের গতিতে এসে নাইমের কণা চেপে ধরে আর ভারী কণ্ঠে বলতে থাকে, বীরের জানোয়ারের বাচ্চা, তোর সাহস একটু বেশি মনে হয়, কিন্তু তুই ভুল জায়গায় সাহস দেখেছিস। তুই যাকে নেকড়ে মশাল দিয়ে আঘাত করেছিস ওটা আমার ছেলে। এখন তোদের কলিজা বের করে আমার ছেলের কাছে নিয়ে যাব। আমার ছেলে দেখতে অনেক খুশি হবে। এমন সময় আমি খেয়াল করলাম পেছন থেকে আরো অনেকগুলো কালো ছায়া বের হয়ে আসছে। এটা দেখে আমরা বাকি দুইজন বন্ধু সুজন এবং রাহাত পেছনে ঘুরে দৌড় দিই। আমি যেন নিরুপায় হয়ে নাইমকে রেখে পেছনে দৌড় করলাম। দৌড় দেওয়া শুরু করি। পেছন থেকে সেই কালো ছায়াগুলো আরো জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, পালিয়ে যাবি কোথায় রে? এই জঙ্গলে প্রবেশ করেছিস তোদের ইচ্ছায়, বের হবে আমাদের ইচ্ছায়। আমি কিছু না ভেবে দৌড়াতে থাকি। কিছুক্ষণ পর আমি দেখি আমি নদীর কাছে চলে এসেছি। পেছন থেকে সে ভয়ঙ্কর আওয়াজটা আর আসছে না। আমি প্রাণপণে নদী পার হয়ে পেছনে তাকাতে দেখি সেখানে কালো ছায়াগুলো আর দেখা যাচ্ছে না। আমি এতক্ষণ ধরে দৌড়াচ্ছি কিন্তু গ্রাম যেন দেখতে পাচ্ছি না। এবার আমি ভালোভাবে খেয়াল করে যা দেখলাম তাতে আমার সিঁড়ি দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। আমি দেখলাম আমি আবারও সেই জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে সে বট গাছ দানবের মতো দাঁড়িয়ে আছে, আর আমার সামনে অগ্নিচক্র সে নেকড়েগুলো অন্ধকার ভেদ করে বেরিয়ে আসছে। আর আমার পেছনে ভারী কণ্ঠে বলে উঠল, বলেছিলাম না জঙ্গলে তোদের ইচ্ছা এসেছিস, আর বের হবে আমাদের ইচ্ছায়। এই বড় বিভৎস এক হাসি দিল। তাদের হাসির শব্দে পুরো জঙ্গলটা যেন কেঁপে উঠল। আমার মনে হতে থাকে আজকের এই রাতটাই হয়তোবা আমার জীবনের শেষ রাত। কেউ হয়তোবা জানতেও পারবে না যে কি হয়েছিল আমার সাথে। এদিকে সে নেকড়েগুলো আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি আমার বোনকে বোঝাতে থাকি এত সহজে হেরে গেলে চলবে না। আমি আবার উঠে দাঁড়াই আর দৌড়াতে শুরু করি। কিছুক্ষণ দৌড়ানোর পর একটু দূরে নদী পার হয়ে দেখতে পাই, কিন্তু আমার শরীর যেন একটা ধাপ দিন নিজেই নারাজ। এতক্ষণ দৌড়ানোর ভয়ে আমার আতঙ্কে শরীর খুব ক্লান্ত হয়ে গেছে। কোন রকমে হামা করে দিয়ে আমি নদী পার হয়ে এসে শুয়ে পড়ি। এবার জীবন দিয়ে বের হয়ে গেলেও উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই। আমি শুয়ে আছি আর আমার চারপাশে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতে থাকে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফিরে আমি দেখি সকাল হয়ে গেছে। আমি নদীর পাড়েই পড়ে আছি, আর নদীর অপর পাশ থেকে আমাদের গ্রামের মানুষ আমাকে ডাকছে। ওই জঙ্গলের আতঙ্কে কেউ আসেনি আমার কাছে।
আমি উঠে দাঁড়াতে গিয়ে পড়ে যাই, পুরো শরীরে ব্যথা পাই, কোনো রকমে নদী পার হয়ে যায়। নদী পার হতে সমস্ত গ্রামবাসী আমাকে ঘিরে ধরে আর জিজ্ঞাসা করে আমি একা কেন, নাইম কোথায়। এটা শুনে যেন আমার হুঁশ ফিরে আসে। সত্যি তো, নাইম কোথায়? কালকে রাতে ওই কনক থাদার মধ্যে পড়ার পর আমি নাইমের কথা ভুলে গিয়েছি। গ্রামবাসী বলে উঠল, রাতে হঠাৎ সুজন আর রাতের চিৎকারে আমাদের ঘুমটা ভেঙে যায়। এরপর ওদের মুখ থেকে কিছু শোনার পর আমরা গ্রামবাসীরা বসান হাতে নদী পার হয়ে এসে দাঁড়াই। রাতের অন্ধকারে বড় হচ্ছিল জঙ্গলটা জীবন্ত হয়ে উঠেছে। জঙ্গলের ভেতর থেকে ভয়ঙ্কর সব আওয়াজ আসছিল, তাই আমরা কেউ জঙ্গলে প্রবেশ করিনি। এইটা শুনে আমি ভাবতে থাকি, গ্রামবাসী যদি এখানে বসান হাতে দাঁড়িয়ে থাকে, তারা আমি প্রথমবার নদী পার হয়ে ওদের দেখতে পেলাম না কেন। এরপর আমি রাতের সমস্ত ঘটনা গ্রামবাসীকে খুলে বলি। তারা সব কিছু শুনে ভয় আতঙ্কে ওঠে। তারপর সব গ্রামবাসী মিলে নদীর পার ধরে নাইমকে খুঁজতে থাকে, কিন্তু কেউ জঙ্গলের ভেতরে যাওয়ার মতো সাহস পায় না। এভাবে সারাদিন খোঁজার পরে নাইমকে পাওয়া যায় না। এরপর গ্রামবাসী হতাশ হয়ে গ্রামে ফিরে আসে। এরপর কেটে যায় প্রায় 3টা মাস। নাইমকে আর খুঁজে পাওয়া যায়নি। আর জঙ্গলকে নিয়েও কেউ কোনো কথাও বলেনি। নাইম মারা যাওয়ার পর আমি সুজন এবং রাত আগের মতো আর আড্ডা দিতে পারতাম না। আমাদের জীবনে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে গেছিল সেই রাত্রি। কি ভাবছেন শ্রোতা বন্ধুরা? ঘটনা এখানে শেষ না? ঘটনা তো মাত্র শুরু হলো। রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে গ্রামবাসীর চিৎকারের আওয়াজে আমাদের ঘুমটা ভেঙে গেল। বাইরে বেরিয়ে দেখি সব গ্রামবাসী এক হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে যেতে শুনলাম একজন বলছে আমার বাড়ির সব গরু নাকি মারা গেছে। গরুর ছটফটানি আওয়াজ শুনে বাইরে এসে দেখি গরু মরে পড়ে আছে। এই কথা শুনে গ্রামের সবাই একসাথে বলে উঠলো, হ্যাঁ ভাই, আমার বাড়ির এমন হয়েছে, কিন্তু আমি তো ঘুমাইছিলাম। এমন সময় মনে হইতে থাকে কে যেন সিপাই সিপাই খেতেছে। আমি বাইর হয়ে দেখি, কাউরে দেখি না, শুধু আমার গরুটা মরে পড়ে আছে। আবার কেসে বিপদ হইল আমাদের গ্রামে। সবাই অবাক হয়ে ভাবতে থাকে এইটা কিভাবে সম্ভব, সবারই গরু একসাথে কিভাবে মারা গেল। এটা কি কোনো মহামারী নাকি বিপদের আভাস? এই ঘটনা কিছুদিন পর আমারও সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন সন্ধ্যার পর আমি সুজন আর রাত বসে আছি। এমন সময় আমাদের গ্রামের রহিম চাচা হাঁপাতে হাঁপাতে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা হাফিজুল, তুমি কি আমার মায়াটারে দেখছো? এইটা শুনে আমি বললাম, কই না তো চাচা, কি হয়েছে? এটা শুনে রহিম চাচা বলে উঠলো, মায়াটারে সন্ধ্যার সময় গিয়েছিল পুকুর পাড়ে পানি নিয়ে আসতে, এখনো তো বাসায় যায় নাই। রহিম চাচার মেয়ের নাম রহিমা, বয়স 15 থেকে 17 বছর হবে। রহিম চাচার কথা শেষ হওয়ার আগে জামিল ভাই কান্না করতে করতে জিজ্ঞেস করলো, আমার পোলাটারে দেখছো তোমরা? হ্যাঁ, পোলাটারে দেখছো? এই কথা শুনে আমরা যে হতভম্ব হয়ে যাই। একই সাথে 2টা মানুষ নিখোঁজ হলো কিভাবে? এরপর পুরো গ্রামবাসীরা মিলে রহিম চাচার মেয়ে আর জামিল ভাইয়ের ছোট ছেলেকে খুঁজতে বের হয়, কিন্তু অনেক খোঁজার পরেও কোথাও খুঁজে পাওয়া যায় না। এদিকে রহিম চাচার জামিল ভাইয়ের পরিবারে কান্নার রোল পড়ে যায়। পরের দিন সকালে ওই দুজনের লাশ পাওয়া যায় জঙ্গলের পাশে ওই নদীর পাড়ে। তাদের লাশের অবস্থান দেখে পুরো গ্রামবাসী বেশ আঁতকে ওঠে। রহিম চাচার মেয়ের লাশ ছিল পুরোপুরি নগ্ন অবস্থায়, চোখের কোঠরে চোখ নেই, আর পুরো শরীরে আঁচড়ের দাগ ছিল। তার একটু পাশে পড়েছিল জামিল ভাই আর ছোট ফুটফুটে ছেলেটার লাশ। তার বুকের এক পাশে ফাঁকা হয়ে গেছে, মনে হচ্ছে কেউ বুকের ভেতরে হাত ঢুকিয়ে কলিজা টেনে টেনে বের করছে। তাদের ছেলে মেয়ের এই অবস্থা দেখে রহিম চাচা জামিল ভাই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর গ্রামবাসী মিলে লাশের জানাজা করে সবাই বাসায় ফিরে আসে। এরপর থেকে শান্তিনগর গ্রামের ভয়াবহ বিভীষিকা নেমে আসে। প্রতি অমাবস্যার রাতে একটা একটা করে ছোট বাচ্চা এবং কুমারী মেয়ে নিখোঁজ হয়ে যায়। আর পরদিন তাদের লাশ পাওয়া যেত ওই জঙ্গলের পাশে নদীর পাড়ে। এমন অবস্থায় পুরো গ্রামবাসী আঁতকে উঠল এবং আতঙ্কে দিন কাটাতে লাগলো। কেউ কেউ গ্রাম ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিল। এমন সময় গ্রামের মাতব্বর মনসুর আলী সবাইকে ডেকে পাঠালেন। সবাই এক জায়গায় এসে মাতব্বর সাহেবকে বলে উঠলেন, মাতব্বর সাহেব, ওই শয়তান জঙ্গলে জেগে উঠছে।
কিভাবে চলতে থাকলে আমাদের গ্রামের কেউ বাঁচবো না, সবাই মেরে ফেলবো, শ্মশান হয়ে যাবে। আপনি কিছু একটা করেন। এইটা শুনে মাতব্বর বলে উঠল, তোমরা চিন্তা করো না, আমি সব কিছু শুনেছি, গ্রামের ঘটনাগুলো। আর এটার একটা ব্যবস্থা করার জন্য একজন কবিরাজ আসবে বিকেলে, কেমন? বিকেলবেলা একজন কবিরাজ আসে আমাদের গ্রামে, পরনে একটা পাঞ্জাবি আর লুঙ্গি। সেই কবিরাজের নাম ইব্রাহিম কবিরাজ। এরপর ইব্রাহিম কবিরাজ সমস্ত ঘটনা শোনেন গ্রামবাসীর কাছ থেকে। তারপর তিনি জানান, আমাকে আজকের রাতটা একটু সময় দিন, কেমন? আমি কালকে বিকেলে আবারও আসবো আর এই সমস্যার সমাধান করব। এইটা বলে সে কবিরাজ চলে যায়। পরের দিন সকালবেলা ভোরের আলো কখনো ভালোভাবে উঠেনি। হঠাৎ করে মনে হচ্ছিল অনেক মানুষ একসাথে কথা বলছে। আমি বাইরে বের হয়ে দেখি কালকে সে কবিরাজ এসেছে, কিন্তু তার তো আজকে বিকেলে আসার কথা ছিল। আমি কাছে যেতেই দেখি কবিরাজের মুখে কেমন যেন এক আতঙ্কের ছাপ। কি হয়েছে জানতে চাইলে কবিরাজ একটা ভয় মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমি কালকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমার বাসায় চলে আসি। এরপর আমার বন্ধু জিনকে পাঠাই গ্রামের সমস্যার কারণ জানার জন্য। কিন্তু অনেক সময় পার হওয়ার পর আমার বন্ধু জিন আর আসে না। আমি অনেকবার তাকে স্মরণ করছি, তবুও তার কোনো দেখা নাই। রাতে ঘুমাইছিলাম, হঠাৎ মনে হয় আমার পাশ থেকে কে যেন শুয়ে আছে, আর আমার ঘরের ভিতরে গরম নিঃশ্বাস ফেলতেছে। আমি শরীরটা ঘুরিয়ে দেখি, তাতে আমার শরীরটা পাথর হয়ে গেছে। আমি দেখি আমার পাশে একটা কাফনে মোড়ানো লাশ পড়ে আছে, আর এই লাশটা ছিল আমার নিজের লাশ। আমি খেয়াল করলাম লাশের চোখের কোঠর একেবারে ফাঁকা হয়ে গেছে, আর সেই কোঠরতে রীতিমতো রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তেছে। বুকটা থ্যাতলানো, জিব্বাটা বের হয়ে আছে। এই ভয়াবহ দৃশ্য দেখে আমার কলিজাটা শুকিয়ে যায়। হঠাৎ এমন সময় রীতিমতো ভারী কণ্ঠে কেউ একজন হেসে ওঠে, আর হাসির শব্দটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার শির দ্বারা দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাচ্ছিল। আমার ভালোভাবে খেয়াল করে দেখি হাসির শব্দটা আমার পায়ের ঠিক কাছ থেকে আসতেছে। আমার পায়ের সোজা একটা অস্পষ্ট কালো ছায়া দাঁড়িয়ে আছে। শুধু তার অগ্নিচক্ষু দেখা যায়, যেটা অন্ধকারের আগুনের শিখার মতো জ্বলজ্বল করতেছে। সেই কালো ছায়াটা আমার দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলে উঠল, কে রে কবিরাজ, তোর পোষার চামচাগুলো কোথায় রে? এখন কি খবর নিয়ে আসেনি? আর কোনোদিন আসবেও না, কারণ তোর চামচা জঙ্গলে প্রবেশ করা মাত্র আমার পোষার দেখরেগুলো ওর শরীর টেনে হিচড়ে আলাদা করে ফেলেছি। এখন কালকে তুই যদি গ্রামে বিরক্ত করতে চাস, তাহলে তোর অবস্থা এরকম হতে পারে। তোর পাশে শুয়ে থাকা লাশ দিকে তাকিয়ে দেখ, দেখে নে। এইটা বলে হাসতে দেখ, আর হাসতে হাসতে আমার সাথে বেরিয়ে যায়। এখন আমাকে ক্ষমা করে দিন আপনারা, আমি কাজ করতে পারবো না, আমারে ক্ষমা করে দেন। ওরা অনেক বেশি শক্তিশালী, ওই শয়তানগুলো আমার বন্ধু জিনকে মেরে ফেলেছে, আপনি বুঝতে পারতেছেন। আপনারা আরো বড় কোনো কবিরাজ বা হুজুরের কাছে যান, আমি পারবো না। এইটা বলে সে কবিরাজ চলে যায়। এসব কথা শুনে পুরো গ্রামবাসীর মুখ যেন শুকিয়ে যায়। এমন সময় মাতব্বর সাহেব বলে উঠল, আচ্ছা আচ্ছা, তোমরা ভয় পাও না, আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলবো, কেমন? এরপর লোক পাঠানো হলো কবিরাজ তান্ত্রিকের খোঁজে। সন্ধ্যার দিকে মাতব্বরের লোক একজন তান্ত্রিকের সাথে করে নিয়ে আসে। তান্ত্রিকটির পরনে ছিল কালো পোশাক, হাতে অনেক রুদ্রাক্ষের মালা, কপালে লাল তিলক, আর মুখ ভর্তি দাড়ি আর গোঁফ। এরপর সে তান্ত্রিক গ্রামবাসীর কাছে এসে বলল, আমার নাম কালিদাস তান্ত্রিক। আমি যা শুনলাম এই গ্রাম আর জঙ্গল নিয়ে, তাতে মনে হয় এখানে ভয়ঙ্কর কোনো শক্তি আছে। আপনারা আজকের রাতে কেউ বাইরে বের হবেন না, আমি আজকের রাতে যজ্ঞ করবো, ঠিক আছে? এরপর রাতে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করে সেই তান্ত্রিকের চিৎকারে ঘুমটা ভেঙে গেল। বাইরে বের হয়ে দেখি তান্ত্রিক মাটিতে পড়ে আছে, আর আশেপাশে যজ্ঞের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। গ্রামের প্রায় সবাই সেখানে চলে এসেছে। তান্ত্রিকের কাছে এসে দেখি তান্ত্রিকের পুরো শরীরে আঁচড়ের দাগ, আর গলা ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, মনে হচ্ছে কোনো হিংস্র পশু কামড় দিয়েছে। হঠাৎ শুনতে পায় তান্ত্রিক অস্পষ্টভাবে কিছু বলছে। সবাই কাছে এগিয়ে যায়। এরপর গ্রামের মাতব্বর জিজ্ঞেস করে, তান্ত্রিক মশাই, কি হয়েছে আপনার?
আরে কি করে এমন অবস্থা হলো? এটা শুনে তান্ত্রিক বলে উঠল, আবার সময় শেষ হয়ে গেছে। এই গ্রাম ধ্বংস হয়ে যাওয়ার আগে আপনারা তার কাছে যান। যদি কেউ আপনাদের বাঁচাতে পারে তাহলে একমাত্র সেই পারবে। এইটা শুনে বাতবর সাহেব জিজ্ঞেস করল, কার কথা বলতেছেন আপনি? এরপর তান্ত্রিক বলে উঠল, নূর আমিন হুজুর। এই গ্রাম থেকে 5 গ্রাম পরে তার বাসা। এতটুকু বলেই তান্ত্রিক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এটা দেখে পুরো গ্রামবাসী হতভম্ব হয়ে যায়। এমন সময় মাতবর সাহেব সবাইকে শান্ত করে বললেন, এটার শেষ আমি দেখে ছাড়বো, তোমার ভয় পাও না। কালকেই তোমরা নূর আমিন হুজুরের বাসায় যাবে। পরদিন সকালে আমিও কিছু গ্রামবাসী রওনা দিলাম তান্ত্রিকের দেয়া সে ঠিকানায়। বাড়িতে পৌঁছে দেখি একটা মধ্যবয়স্ক লোক বসে আছে, পরনে তার পাঞ্জাবি, মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, আর চেহারায় নূরের ঝলক যেন দেখা যাচ্ছে। আমরা হুজুরকে সালাম দিলাম। হুজুর সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলো, আপনাদের তো ঠিক চিনলাম না। আমি তখন বললাম, আমরা শান্তিপুর গ্রাম থেকে এসেছি। এটা কি নূর আমিন হুজুরের বাসা? এইটা শুনে তিনি বললেন, আমি নূর আমিন হুজুর। কি হয়েছে বলুন তো? এরপর আমি সমস্ত ঘটনা বলি। আমাদের গ্রামের সমস্ত ঘটনা, সেই কবিরাজ, সেই কালিদাসের মৃত্যু, সব শুনে কবিরাজ বলে উঠলেন, কালিদাস তান্ত্রিক মারা গেছে? উনি তো অনেক শক্তিশালী একজন তান্ত্রিক। আমি তখন বললাম, হ্যাঁ হুজুর, উনি মারা গেছেন। আর মারা যাওয়ার আগে আপনার কথা বলে গেছেন, আপনি কিছুটা করুন, আমাদের গ্রামকে বাঁচান। সবটা শুনে নূর আমিন হুজুর কিছু মাথা নিচু করে থাকলেন। এরপর বলে উঠলেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তোমার বাসায় চলে যাও, আমি কালকে সন্ধ্যায় তোমাদের গ্রামে আসবো, কেমন? এরপর আমরা সবাই চলে আসি আমাদের গ্রামে। এরপর থেকে কি হয়েছে তা আমি বলবো নূর আমিন হুজুরের ভাষায়। বলছেন নূর আমিন হুজুর, হাফিজুল চলে গেলে আমি বসে বসে ভাবতে থাকি, আবার শয়তানের আবির্ভাব হলো। কালিদাস তান্ত্রিকের মতো এত শক্তিশালী তান্ত্রিক কি মেরে ফেলেছে? এরপর আমি আমার রুমে বসে আয়মানকে স্মরণ করতে থাকি। কিছুদিন পর আমার রুমে প্রবেশ করলো এক শীতল হাওয়া, আর চারিদিকে যেন একটা মিষ্টি সুগন্ধ ভরে গেল। আমি দেখলাম একটা সুদর্শন যুবক আমার সামনে দাঁড়িয়ে আছে। বুঝলাম আয়মান এসছে। আয়মান আমাকে সালাম দিয়ে বলল, হুজুর কেমন আছেন আপনি? আর হঠাৎ আমাকে কেন স্মরণ করলেন? এটা শুনে আমি আয়মানকে বললাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আপনাকে স্মরণ করলাম একটা বিশেষ কারণে। আজকে আমার বাসায় কিছু মানুষ এসেছিল শান্তিপুর গ্রাম থেকে। আপনি একটু দেখে আসুন তো কি সমস্যা হয়েছে ওখানে। এরপর আয়মান চলে যায় আর খবর নিয়ে আসার জন্য চলে যায়। মাগরিবের সময় আমি নামাজ শেষ করে আয়মানের জন্য অপেক্ষা করতে থাকি। এভাবে অনেকটা সময় চলে যায়, কিন্তু আয়মান আর আসছে না। এবার আমার বেশ চিন্তা শুরু হয়ে যায়, আয়মানের আমার কোনো বিপদ হলো না তো? রাতে ঘুম আসছিল না, তাই তাহাজ্জুদের নামাজ শেষ করে উঠে পড়ি। হঠাৎ এমন সময় আমার রুমের পরিবেশটা গরম হতে শুরু করলো। একটা তীব্র আতরের গন্ধ যেন চারিদিকে ভরে গেল, দম বন্ধ হয়ে আসতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম আমার জিনের আগমন ঘটছে। এমন সময় আমি খেয়াল করলাম রুমের ভেতরে অস্পষ্ট দাঁড়িয়ে আছে একটা অবয়ব। এটা আমির জিনের ছাড়া, আর তার পাশে আয়মান দাঁড়িয়ে আছে। আয়মানের পুরো শরীরটাতে রীতিমতো আঁচড়ে দাগে রীতিমতো ভরে গেছে। আমি জিজ্ঞেস করলাম, আয়মান কি হয়েছে আপনার? এরপর আয়মান বলা শুরু করলো, হুজুর আপনার কথা মতো আমি শান্তপুর গ্রামে চলে যাই, কিন্তু এই গ্রামে কোনো অস্বাভাবিক কিছু খেয়াল করিনি। যখন আমি চলে আসবো এমন সময় আমার চোখে পড়ে গ্রামের পাশের সেই জঙ্গলটার দিকে। এরপর আমি জঙ্গলে প্রবেশ করি। জঙ্গলে প্রবেশ করতে বুঝতে পারি এখানে ঘন খারাপ শক্তির উপস্থিতি আছে। হঠাৎ এমন সময় আমার উপরে কিছু পিশাচ আক্রমণ করে। আমি একটা গলা ধরে আছাড় দিয়ে এমন সময় কোথা থেকে যেন অনেক কোনো নেকড়ে রূপী রীতি জিন হাজির হয়ে যায়। তাদের চোখগুলো আগুনের শিখার মতো জ্বলছিল, আর তাদের মুখ থেকে অদ্ভুত গোঙানির আওয়াজ আসছিল। হুজুর এটা দেখে আমার একটা ভয় পেয়ে যায়। এমন সময় সেই নেকড়েগুলো তাদের রূপ পরিবর্তন করে বিশাল দানবীয় রূপ নিতে শুরু করলো, আর ভারী কণ্ঠে বলে উঠে, কিরে মানুষের গোলাম,
খবর নিতে এসেছিস? বেঁচে থাকতে তো খবর নিয়ে যাবি। এটা বলে একসঙ্গে সবগুলোই ইফরিত আমার উপর আক্রমণ করে বসে। আমি একটার পর একটাকে তুলে আছাড় মারি। হঠাৎ করে একটা দানব এসে আমার গলাটা চেপে ধরে আর ভারী কণ্ঠে বলে ওঠে, সামান্য বাড়িতে জিন হয়ে আমাদের সাথে মোকাবেলা করিস? আমরা হলাম ইফরিত। যে নাম শুনলে পুরো জিন জাতি থর থর করে কেঁপে ওঠে। এমন সময় কোথা থেকে একটা আলোর বলা এসে সে দানবগুলোকে একটা আছাড় মারে, আর সেই দানবগুলো গর্জে ওঠে, গর্জন করে ওঠে আর বলে, কার এত বড় সাহস আমাদের আক্রমণ করে? এমন সময় সে আলো এসে আমির সাহেব বের হয়ে আসে। আমির সাহেবের রূপ দেখে ইফরিতগুলো পালিয়ে গেল। এরপর আমির সাহেব আমাকে সেখানে নিয়ে আসে। সব শুনে আমি আয়মানকে বললাম, আপনি কি তাহলে ঠিক আছেন এখন? এমন সময় আমির জিন রীতিমতো রাগে গর্জন করে ওঠে। গর্জনে পুরো বাড়িটা রীতিমতো থরথর করে ওঠে। আমির বলে উঠল, নূর আমিন, আমি তোমাকে কতবার বলেছি যে কোনো কাজ করার আগে তুমি আমাকে জানাবে। এগুলো কাজে তোমার আয়মানের প্রাণের ঝুঁকি থাকতে পারে। আজকে যদি আমি সময় মতো না আসতাম তাহলে আয়মানকে ওরা মেরে ফেলতো। আর হ্যাঁ, ওই ফ্রিতে জিনগুলো আমাকে দেখে পালায়নি, কারণ নির্দেশে চলে গেছে। ওরা হলো ইফরিত, এই জাহানের সবচাইতে ভয়ঙ্কর জিন। এরা জীবন দিয়ে দিবে, তবু যুদ্ধের ময়দান ছেড়ে পালাবে না। এরপর আমি শান্ত কণ্ঠে বলে উঠলাম, নূর আমিন বন্ধু আমার, এরপর থেকে যে কোনো কাজের আগে আমাকে জানাবে, কারণ তোমার জন্য আর আয়মানের কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এখন শুনে জঙ্গলের ইতিহাস। এরপর আমির জিন বলা শুরু করলো, আজ থেকে প্রায় 100 বছর আগে এক তান্ত্রিক ছিল, তার নাম রঘুতান্ত্রিক। রঘুতান্ত্রিকের অর্ধেক জীবন কেটেছে সাধনা আর শয়তানের উপাসনা করে। তার জীবনের একটাই লক্ষ্য ছিল, সে পৃথিবীর সবচাইতে শক্তিশালী তান্ত্রিক হবে। তাই সে চিন্তা করে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জিনগুলোকে তার বসে আনবে। রঘু তার সাধনার জন্য একটা নিরিবিলি জায়গা খুঁজছিল। অবশেষে সে জঙ্গলে খোঁজ পায় আর এই জঙ্গলে এসে তার সাধনা শুরু করে দেয়। আর একটা সময় সে পাতালপুরী ও পৃথিবীর সব শক্তিশালী জিন পিশাচকে আহ্বান করে, কিন্তু অনেক চেষ্টার পরেও তাদের বসে আনতে পারেনি। অবশেষে সেই জিন পিশাচগুলোকে সে জঙ্গলে বন্দি করে রাখে, কিন্তু তান্ত্রিকের মৃত্যুর পর তার তন্ত্র শক্তি নষ্ট হতে থাকে। আর একটা সময় জিনগুলো মুক্ত হয়ে যায় আর শান্তিপুর গ্রামের ছোট্ট বাচ্চা কুমারী বিয়ে নিয়ে এসে তাদের সর্দারকে ভোগ দিতে। কিন্তু শোনো নূর আমিন, তুমি কালকে ওই জঙ্গলে যাবে, আর হ্যাঁ, যাবার সময় একটা কাচের বোতলে আমার দেওয়া আংটি আঙ্গুলে পড়ে নেবে। আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। তুমি সে জঙ্গলে প্রবেশ করে একটা বিশাল বট গাছ দেখতে পারবে, আর সেই বট গাছের কাছে একটা গোল বৃত্ত এঁকে বসে পড়বে। তারপর আমার শেখানো দোয়াগুলো পড়তে শুরু করবে। আশেপাশে জয় হয়ে যাক না কেন, দোয়া পড়া বন্ধ করবে না। দোয়া পড়া শেষ হলে বোতলের মুখ বন্ধ করে দেবে। তারপর যা যা করার লাগে সব আমি করব। আর হ্যাঁ, একটা কথা সব সময় মনে রাখবে, তান্ত্রিকের পিশাচগুলোকে মায়া জালে একটাই দক্ষ, কোনো বাস্তব কোনোটা মায়া জাল বুঝতে পারবে না। তাই মনে সাহস রাখবে। এরপর আমির জিন আমাকে দোয়া শিখে দেয় আর আয়মানকে নিয়ে চলে যায়। আমি রাতে ঘুমিয়েছি। এমন সময় আমি স্বপ্নে দেখি ঘুটঘুটে অন্ধকার আর জঙ্গলের মধ্য দিয়ে আমি হেঁটে যাচ্ছি। একটু সামনে গিয়ে খেয়াল করলাম কিছুটা দাঁড়িয়ে আছে, অন্ধকারে বোঝা যাচ্ছে না। আর একটু সামনে এগিয়ে যেতে দেখলাম বিশাল দেখে একটা দানব দাঁড়িয়ে আছে। অন্ধকারের জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, শুধু তার চোখ দুটো অগ্নি চক্ষের মতো শিখার মতো জ্বলজ্বল করছে। সে দানবটা ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে উঠল, কি রে হুজুর, তুই এসেছিস? আমি তো তোর অপেক্ষায় ছিলাম। আমি তোকে একটা সুযোগ দিতে চাই। তুই যদি আমাকে তোর প্রভু মেনে নিস তাহলে আমি তোকে তোর জীবন ভিক্ষা দেব, আর তুই পৃথিবীর শ্রেষ্ঠ কবিরাজ হবি। তোর পায়ের শক্তিশালী জিন পিশাচরা পাতা নত করবে। এরা শুনে আমি বলে উঠলাম, আমি শুধু আল্লাহকে প্রভু মানি আর কাউকে নয়। আর তুই তো শয়তান, তুই কিভাবে ভাবলি তোকে আমি প্রভু মানবো?
হ্যাঁ, এইটা শুনে সে দানবটা গর্জন করে ওঠে আর বলে, এই জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস! আমার সাথে পাওয়ার দেখানোর চেষ্টা করছিস? আমার দেখা পাওয়ার জন্য হাজার হাজার তান্ত্রিক কবিরাজ তার জীবন কাটিয়ে দিয়েছে, আর তুই কিনা সামান্য একটা কবিরাজ আমাকে বন্দি করতে চাস? পাশে তাকিয়ে দেখ তোর গোলামের কি অবস্থা। এর সময় পাশে তাকিয়ে দেখি আয়মান কিছু একটা বিশাল নেকড়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে আয়মানকে। এরপর একটা নেকড়ের চোখের পলকে আয়মানের মাথাটার দেহ থেকে আলাদা করে দেয়। এটা দেখে আমি চিৎকার করে কান্না করে দিই। এমন সময় সে দানবটা চোখের পলকে আমার গলাটা চেপে ধরে আর বলতে থাকে, কালকে কালকে যদি তুই আমাকে বিরক্ত করতে আসিস তাহলে তোর তোর পোশাক গোলামের চাইতে ভয়াবহ পরিণতি হবে, মাথায় রাখিস। সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। ঘামে আমার পুরো শরীর রীতিমতো ভিজে গেছে। আমার কানে ফজরের আজান ভেসে আসে। তারপর উঠে অজু করে আমি নামাজ আদায় করে নিই। পরদিন সকালে আমি শান্তিপুর গ্রামের দিকে রওনা দিয়ে দিই। গ্রামে পৌঁছাতে দেখি গ্রামের সবাই রীতিমতো এক জায়গায় দাঁড়িয়ে আছে। তাদের সাথে হাফিজুলও আছে। আমাকে দেখে হাফিজুল এগিয়ে আসে, গ্রামবাসীকে ডেকে বলে, ইনি হলেন নূর আমিন হুজুর। আমার নাম শুনে সবাই আমার কাছে এগিয়ে আসে আর বলে, হুজুর আমাদের গ্রামটাকে বাঁচান হুজুর, মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে গ্রামে। কুমারী মেয়ে আর বাচ্চারা প্রতিনিয়ত নিখোঁজ হচ্ছে। এটা শুনে আমি বললাম, শান্ত হন আপনারা, আমি আমার শান্ত মতো চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আজকে রাতে আমি জঙ্গলে যাব। এইটা শুনে সবাই হতভম্ব হয়ে যায়, আটকে উঠে। সবাই বলে উঠলো, হুজুর জঙ্গলে গেলে আপনার বিপদ হতে পারে। আমি বললাম, কিচ্ছু হবে না, এই গ্রামকে বাঁচাতে হলে আমাকে জঙ্গলে যেতে হবে। এরপর সন্ধ্যা কমিয়ে এলো। আমি গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত নিলাম, সাথে একটা কাঁচের বোতল আর আমির জিনের দেওয়া সেই আংটিটা আঙুলে পরে নিলাম। এমন সময় হাফিজুল ও গ্রামবাসী এসে বলল, হুজুর আমরাও যেতে চাই আপনার সাথে। আমি বললাম, না না না, আপনারা গেলে বিপদ হবে। এরপর হাফিজুল বলে উঠল, হুজুর আমরা নদীর এপারে থাকবো, তবুও আপনার সাথে যাব। অনেক বোঝানোর পর ওরা জোরপূর্বক আমার সাথে নদীর ওপার পর্যন্ত চলে আসলো। এরপর আমি ওদের একটা গোল বৃত্ত এঁকে তার মাঝে সবাইকে রেখে নদী পার হই। নদী পার হয়ে দেখে সে জঙ্গলটা রাতের অন্ধকারে ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে। আমি আমার শরীরটা রীতিমতো বন্ধ করে দিই। এরপর জঙ্গলে প্রবেশ করি। জঙ্গলে প্রবেশ করতে আমার শরীরটা ভারী হয়ে ওঠে। আমার মনে হচ্ছিল জঙ্গলটা রীতিমতো জীবন্ত হয়ে উঠেছে। আমি সেই বট গাছটা খুঁজতে শুরু করি। সামনের দিকে যত এগোচ্ছি মনে হচ্ছিল পেছন থেকে কেউ যেন এগিয়ে আসছে। হঠাৎ কে যেন পেছন থেকে গর্জন করে উঠল আর ভারী কণ্ঠে বলল, হুজুর ফিরে আয়, নইলে তোর লাশ জানাজা করার জন্য কাউকে খুঁজে পাবে না। আমি সামনের দিকে এগিয়ে যেতে থাকি। হঠাৎ আমার পেছন থেকে আমার সন্তান চিৎকার করে ওঠে আর বলতে থাকে, বাবা বাঁচাও, বাবা বাঁচাও, আমাদেরকে মেরে ফেলবে, তুমি ফিরে এসো। আমার কলিজাটা কেঁপে ওঠে, আমার ছেলে এখানে এলো কিভাবে? এরপর আমার আমিনের কথা মনে পড়ে যায়। এই জঙ্গলের পিশাচগুলোর মায়াগুলোর অনেক বেশি দক্ষ, তাই আমি পিছনে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাই। কিছু তো যাওয়ার পর দেখি আমার সামনে একটা দানবীয় আকৃতির বট গাছ দেখতে পাই। মনে হচ্ছে পুরো জঙ্গলটা যেন বট গাছের কাছে মাথা নত করে আছে। এমন সময় আমির জিন আমার মাথার ভেতর থেকে বলে উঠল, নূর আমিন, দেরি না করে এখনই গোল বৃত্তির মাঝে আমার শেখানো দোয়াটা পড়তে থাকো। আর হ্যাঁ, কিছু হয়ে যাক, নিজের মনকে শক্ত রাখবে। এরপর আমি সেখানে গোল বৃত্ত এঁকে বসে পড়ি। আমি শেখানো দোয়া পড়তে থাকি এবং অনেকটা সময় কেটে যায়। পুরো জঙ্গলের পরিবেশটা স্তব্ধ হয়ে যায়। হঠাৎ আমার কানের কাছে একটা ভারী কণ্ঠ বলে উঠল, নূর আমিন, বন্ধ কর তোর দোয়া পড়া, এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি, বন্ধ কর বলছি। আমি আরো জোরে জোরে দোয়া পড়ছি। এমন সময় পুরো জঙ্গলটা রীতিমতো জীবন্ত হয়ে উঠেছে। মনে হচ্ছে হাজার হাজার হিংস্র পশু একসাথে আর্তনাদ করছে। তাদের চিৎকারে আর্তনাদে এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল জঙ্গলে রীতিমতো কেমন শুরু হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে চলার পর আমি খেয়াল করলাম বিশাল একটা কালো ধোঁয়ার বলয় ঘুরতে ঘুরতে এসে আমার হাতে থাকা কাচের বোতলে প্রবেশ করছে। সমস্ত কালো ধোঁয়া বোতলে প্রবেশ করলে আমি বোতলটা মুখটা বন্ধ করে দিই
সঙ্গে সঙ্গে বোতলটা আগুনে ধরে যায় আর আমার হাত থেকে মাটিতে পড়ে যায়, আমার সাথে মিলে যায়। জঙ্গলের পরিবেশ শান্ত হয়ে গেছে। আমি মনে মনে ভাবছি সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু হঠাৎ সেই গাছটার চারপাশে কালো অন্ধকারে রীতিমতো ঢেকে যায়। চারপাশে পচা বটকা গন্ধে রীতিমতো ভরে গেল। হঠাৎ বট গাছের আশেপাশে বাতাসটা রীতিমতো বইতে শুরু করলো। দেখে মনে হচ্ছে বট গাছটা কেমন যেন জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ সে বট গাছ ভেদ করে বিশাল দেখি এক দানব বের হয়ে আসে। তার চেহারা ছিল অনেক বেশি ভয়ঙ্কর, বিভৎস। তার পুরো শরীর রীতিমতো আগুনের দলা বেরোচ্ছিল। তার মাথায় দুটো শিং, সেই শিংয়ের মাঝেও দুটো দাও দাও করে আগুন জ্বলছে। সে দানবটার পেছন থেকে আরো কিছু নেকড়ে বেরিয়ে আসলো। নেকড়েগুলো ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বড়। তার চোখগুলো রীতিমতো আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে। হঠাৎ সে দানবটা এসে আমাকে গোল বৃত্ত থেকে তুলে ছুঁড়ে মারলো। আমি যেন হতভম্বের মতো তাকিয়ে আছি। এইটা কিভাবে সম্ভব? এই শয়তানটা তো গোল বৃত্ত আসলো কিভাবে? এমন সময় সে দানবটা ভারী কণ্ঠে বলে উঠল, কি রে হুজুর, আমার অনুসারীদের বন্দি করে কি ভেবেছিস? ওরা আমার অনুসারী ছিল মাত্র সামান্য ফ্রিদ, আর আমি হলাম ফ্রিদের সর্দার। আমার ইশারায় এই জঙ্গলের ফ্রিদরা চলে। তবে সাহস কি করে হয় আমার অনুসারীদের বন্দি করার? সামান্য মানুষ হয়ে তুই এসেছিস আমাদের সাথে লড়াই করতে। আমার পিছনে তাকিয়ে দেখেছিস এরা আমার গোলাম। এদের যদি এখন আদেশ দেই তোর শরীর ছিন্ন করে ফেলবে। দেখবি কিরে, দেখবি নাকি? আমার গোলামের ক্ষমতা দেখবি। এটা বলে একটা মোচকে হাসি দিল সেই দানবটা। এরপর সেই নেকড়েগুলো আমার দিকে রীতিমতো এগিয়ে আসতে থাকে। সবগুলো নেকড়ে একসাথে আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। ঠিক এমন সময় জঙ্গলের পরিবেশটা থমকে যায়। পুরো জঙ্গলটা রীতিমতো কেঁপে কেঁপে ওঠে। হঠাৎ একটা সাদা আলোর বনয়ে জঙ্গলের এই পাশ থেকে ও পাশে চলে যায়। এইটা দেখে সে দানবটা রীতিমতো পড়ছে ওঠে আর বলতে থাকে, এভাবে পালিয়ে না গিয়ে সামনে আয় পারলে। এমন সময় বিদ্যুতের গতিতে সেই সাদা আলোর বলয়টা নেকড়েগুলোকে রীতিমতো তুলে আছার মারল। চোখের সামনে সে সাদা আলোটা আসতে থাকে। এবার একটা মানুষের অভাব নিল। আমি দেখলাম আমার সামনে আমার বন্ধু আমি দাঁড়িয়ে আছে। আমির চিন আমাকে বলল, বন্ধু তুমি ঠিক আছো তো? এমন সময় সে দানবটা আমিরকে বলে উঠলো, রে তুই বলার জন্য এখানে এসেছিস? এটা শোনা আমির যে একটা বোঝকে হাসিতে বলল, লুসিফার তোর শক্তির খুব অহংকার তাই না? এটা শুনে সে দানবটা গর্জে উঠলো আর বলতে থাকে, তুই আমার নাম জানলি কি করে রে? সত্যি করে বল তুই কে? আর এটা আমার জঙ্গল, আমার ইশারায় সবকিছু হয়। আমি খেয়াল করলাম সে দানবটার শরীরটা আরো বড় হতে থাকে। তার পিঠ থেকে দুটো কেমন যেন হাত বেরিয়ে আসে। কিছু বোঝোটার আগে বিদ্যুতের গতিতে আমির রীতিমতো তাকে তুলে আছাড় মারল। এটা দেখে আমি দোয়া পড়তে থাকি। এমন সময় সে দানবটা আমার দিকে তেড়ে আসে, একটা হাসি দিয়ে ওঠে আর বলে, অচোর, এসব দোয়া পরে কোনো লাভ নেই রে। তুই আর তোর গোলাম আজকে এখানেই মরবি। তোদের দুজনকে আমার অনুসারে নেকড়ে ছিঁড়ে খাবে। তোরা শুধু আমার নামটাই জানিস, লুসিফার। লুসিফারের ক্ষমতা কতটা সেটা জানিস না। এমন সময় আমির জিন উঠে দাঁড়ালো। আমি খেয়াল করলাম আমির জিন রাগে তার চোখ থেকে রীতিমতো অগ্নিশিখা প্রতিফলিত হচ্ছে। আমির জিন বিকট এক চিৎকার করে ওঠে। তার চিৎকারে পুরো জঙ্গলটা রীতিমতো কেঁপে ওঠে। আমি দেখলাম আমির জিনের শরীর ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। তার শরীর বিশাল দানবের আকার ধারণ করলো। তার পিঠ থেকে দুটো ডানা বেরিয়ে আসে। আমির জিনের শরীর থেকে নীল আলো প্রতিফলিত হচ্ছিল। আমির এমন ভয়ঙ্কর রূপ দেখে আমি রীতিমতো আটকে উঠি। এমন সময় আমির আমাকে বলে উঠলো, আমি তোমার হাতে থাকা আংটিটা মাটিতে স্পর্শ করো। আমি আংটিটা মাটিতে স্পর্শ করতেই আমার চারপাশে সুরক্ষা কুণ্ডি তৈরি হয়ে যায়। এমন সময় আমির আমাকে বলে উঠলো, আমি এখন শুধু দেখতে থাকো। আমি চোখের পলকে সে দানবের গলা চেপে ধরলো আর বলতে থাকে, কি রে লুসিফার, শয়তানের অনুসারী, তুই এখনো আমাকে চিনতে পারিসনি? আমি হলাম আমির, জিনদের নেতা। এইটা ফলে সে লুসিফারকে একটা আছাড় মারে। শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর যুদ্ধ। কি ভয়ঙ্কর সে যুদ্ধ! পুরো জঙ্গল রীতিমতো উঠছে, মনে হচ্ছে কেমন শুরু হয়ে গেছে। এবার কিছুক্ষণ চলার পর দেখলাম আমির জিন একটা সামনে দাঁড়িয়ে আছে এবং আমির জিন বেশ আহত।
আমির আমাকে বলে উঠল, নূর আমিন, আমি লুসিফারকে বট গাছে বন্দি করে দিয়েছি, আর কোনো সমস্যা নেই, এই গ্রাম বিপদ মুক্ত, এখন আমি আসি। এটা বলে আমিন জি চলে যায়। আর আমি রীতিমতো নদী পার হয়ে গ্রামবাসীর কাছে চলে আসি। গ্রামবাসী আমাকে দেখে জিজ্ঞেস করলো, হুজুর আপনি ঠিক আছেন তো? এমন ভয়ঙ্কর আওয়াজ আসছিল জঙ্গল থেকে। আমরা অনেক চিন্তায় ছিলাম। আমি গ্রামবাসীকে শান্ত করলাম সব শুনে, আর বললাম, সব ঠিক হয়ে গেছে, আপনাদের আর কোনো ভয় নেই, এখন থেকে এই গ্রাম অভিশাপ মুক্ত। আকাশটা যেন অভিমানে মুখ ভার করে আছে, ঝিরে ঝিরে বৃষ্টির মাঝে জানান দিচ্ছে তার অস্তিত্ব আমার পরক্ষণে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় মনটা এমনিতেই ভালো থাকে না, তার উপরে আজ প্রায় 3 ঘন্টা ধরে আমার এক ভাঙাচোরা হাইওয়ে এগিয়ে চলেছি। গন্তব্যস্থল পশ্চিমবঙ্গের এক বিমৃত গ্রাম, নাম তার পলাশডাঙ্গা। গাড়ি ড্রাইভিং সিটে বসে আছে আমার দীর্ঘদিনের বন্ধু এবং ব্যান্ডের লিড গিটারিস্ট অয়ন। ওর চোখে মুখে এক অদ্ভুত চাপা উত্তেজনা। আমাদের ব্যান্ড নৈখত, বয়স এখন 5 বছর। বহু কাঠ করে পড়িয়ে ছোট বড় নানা অনুষ্ঠানে গান গেয়ে আমাদের ধীরে ধীরে নিজেদের একটা পরিচিতি তৈরি হয়েছে, কিন্তু এখনো সেই বড় সুযোগটা আসেনি যা আমাদের স্বপ্নকে সত্যি করতে পারে। এই স্বপ্নের অংশ হিসেবে আমাদের পলাশডাঙ্গা যাত্রা। আর কত দূর রে অয়ন? হ্যাঁ, পেছনের সিট থেকে অধৈর্য গলায় প্রশ্নটা ছুড়ল আমাদের ব্যান্ডের ড্রামার শুভ। ওর হাতে একটা চিপসের প্যাকেট, যার প্রায় অর্ধেকটাই শেষ। অয়ন এবার রিয়ার ভিউ মিররটা শুভর দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। এই তো এসে গেছি প্রায়। গুগল ম্যাপস বলছে আর মিনিট 15 রাস্তা, কিন্তু ম্যাপের উপর তো ভরসা করা কঠিন, এখানকার নেটওয়ার্ক বড্ড দুর্বল, বুঝলি? আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। দুপাশে দিগন্ত বিস্তৃত সবুজে ধান ক্ষেত, মাঝে মাঝে দু একটা মাটির বাড়ি চোখে পড়ে, কিন্তু জনবসতি খুবই কম। ভেজা মাটির সোদা গন্ধটা গাড়ির ভেতরেও এসে লেগেছে। কি শান্ত স্নিগ্ধ পরিবেশটা, ভালো লাগারই কথা, কিন্তু আমার মনের ভেতরে কেমন যেন খচখচ করছিল। কিন্তু জায়গাটা বড্ড নির্জন মনে হচ্ছে না? হ্যাঁ, আমি আমার ভাবনাটা প্রকাশ করলাম। এখানে নাকি পুরনো লোকসঙ্গীত শিল্পী থাকেন, যিনি এমন কিছু সুর জানেন যা কেউ জানে না। কথাটা বিশ্বাস করতে একটু অবাক লাগছে। দেখুন, আমার দিকে এক পলক তাকিয়ে আমার রাস্তায় চোখ রাখলো। আরে রাগ তোর অবাক হওয়া, এই মানুষটার কথা আমাদের বলেছিলেন, সে বিখ্যাত মিউজিক ডিরেক্টর অনিদা, মনে নেই তোর? উনি তো বললেন যদি আমরা আমাদের নতুন অ্যালবামের অন্যরকম একদম মাটির কাছাকাছি কোনো সুর ব্যবহার করতে পারি, তাহলে সেটা নাকি নতুন এক মাত্রা পাবে। আর এই শিল্পী, যার নাম যতদূর শুনেছি, কি জানি নাম, ও হ্যাঁ, কানাই দাস, তার কাছে নাকি এমন এক সুরের সংগ্রহ আছে যা বহু প্রজন্ম ধরে শুধু মানুষের মুখে মুখে টিকে আছে, কোথাও কোনো রেকর্ড করা নেই। শুভর চিপস খাওয়াটা তখনও চলছে। প্যাকেটের ভেতরে হাত ঢোকাতে ঢোকাতে সে বলল, কিন্তু লোকটা রাজি হবে আমাদের গান শেখাতে? আজকালকার দিনে কেউ নিজের সৃষ্টি অন্য কাউকে দেয়? এত সহজে দেয়? অয়নের আত্মবিশ্বাস তখন তুঙ্গে। আরে বাবা, তার জন্যই তো আমরা নিজেরা এসেছি, তাই না? অনেক একটা চিঠিও লিখেছিলেন। তাছাড়া আমরা তো সুর চুরি করতে আসিনি, আমরা তার কাছ থেকে শিখতে এসেছি। আমরা তাকে যোগ্য সম্মান দিয়ে কাজটা করতে চাই। প্রয়োজনে তাকে আমরা অ্যালবাম ক্রেডিটও দেবো, সমস্যা কোথায়? কথাটা বলতে বলতে আমরা এক ছোট্ট বাজারের মতো জায়গায় এসে পৌঁছালাম। এখানে কয়েকটা দোকানপাট, একটা চায়ের দোকান, আরো কিছু মানুষের আনাগোনা চোখে পড়লো। অয়ন গাড়ির রাস্তাটার এক পাশে দাঁড় করিয়ে কাঁচ নামিয়ে একজন বয়স্ক লোককে জিজ্ঞেস করলো, ইয়ে দাদা, কানাই দাসের বাড়িটা কোন দিকে বলতে পারেন, যিনি গান বাজনা করেন আর কি? লোকটা আমাদের দিকে আপাতমস্তক এক জরিপ করলো। শহরে পোশাক আর আমাদের আধুনিক গাড়িটা সম্মত এই গ্রামের একেবারেই বেমানান লাগছিল। লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কানাই ওজা, ও তো সামনের কাঁচা রাস্তাটা ধরেই সোজা চলে যান, একেবারে শেষ মাথায় যে ভাঙা মন্দিরটা দেখতে পারবেন, তার পাশে ওনার বাড়ি। কিন্তু আপনারা কেন যাইতেছেন ওখানে?
লোকটার গলায় কেমন যেন সন্দেহের একটা সুর। অন হাসি মুখে বলল, আমরা কলকাতা থেকে এসেছি ওনার কাছে গান শিখতে। আমাদের উত্তরটা যেন লোকটার মুখের ভাবটা পাল্টে গেল। কেমন এক অদ্ভুত দৃষ্টি সে আমার দিকে তাকিয়ে রইল, যেন আমরা কোনো ভুল জায়গায় এসে পড়েছি। কোনো কথা না বলে সে নিজের কাজে মন দিয়ে দিল। আমরা আবারও গাড়ি ছাড়লাম। কাঁচা রাস্তাটা বেশ সরু আর কর্দমাক্ত। বৃষ্টির জল জমে জায়গায় জায়গায় ছোট ছোট ডোবার সৃষ্টি হয়েছে। সাবধানে গাড়ি চালাতে চালাতে অয়ন বলল, লোকটার ব্যবহার কেমন যেন অদ্ভুত লাগলো না? হ্যাঁ, আমি বললাম, হয়তোবা অচেনা রূপ দেখে অবাক হয়েছে, বাদ দে। কিছুক্ষণ পর আমরা সেই ভাঙা মন্দিরের কাছে এসে পৌঁছালাম। মন্দিরটা বহু পুরনো, দেয়ালের গা বেয়ে বট অশ্বয়ের ঝরে নেমেছে। তার পাশেই একটা ছোট্ট একটা মাটির বাড়ি। বাড়ির সামনে একটা তুলসী মঞ্চ। ওর উঠোনের একটা কোণে কয়েকটা হাঁস মুরগি চড়ে বেড়াচ্ছে। পরিবেশটা এতটাই শান্ত যে নিজের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। আমরা গাড়ি থেকে নামলাম। আগে আমি আর শুভ পিছনে। বাড়ির দরজাটা ভেজানো ছিল। ইতস্তত করে কয়েকবার ডাক দিল, কানাই বাবু, কানাই দাস বাড়িতে আছেন নাকি? কোনো উত্তর এলো না। যেন মুহূর্তের মধ্যেই চারিদিকে নিস্তব্ধতা। এক অস্বস্তিতে পড়লাম। শুভ ফিসফিস করে বলল, বাড়িতে কেউ নেই মনে হচ্ছে, চল ফিরে চল। ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে এক বয়স্ক কিন্তু গম্ভীর গলার আওয়াজ ভেসে এলো। কে? যেন একটু ভরসা পেল। দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, আমরা কলকাতা থেকে এসেছি, আপনার সঙ্গে একটু কথা ছিল। ভেতর থেকে আমারও সেই গলার স্বর, ভেতরে এসো। আমরা তিনজন সাবধানে বাড়ির ভেতরে পা রাখলাম। ঘরের ভেতরটা বেশ অন্ধকার। জানালাগুলো ছোট হওয়ার কারণে বাইরে তেমন আলো পৌঁছাতে পারছে না। আর পুরোনো দিনের প্রদীপের টিমটিমে আলোর ঘরের আসবাবপত্র আবছা ভাবে দেখা যাচ্ছে। ঘরের একটা কোণে চৌকিতে একজন শিরোনাখা বয়স্ক লোক বসে আছেন। ধবধবে সাদা চুল আর লম্বা দাড়ি। গায়ের চামড়ার বয়সে ভারে যেন কুঁচকে গেছে। পরনে একটা সাধারণ সাদা ধুতি। তার চোখ দুটি অস্বাভাবিক রকম রঞ্জন। তার চোখে তাকিয়ে আমরা বুকের ভেতরে কেমন যেন ছ্যাঁত করে উঠল। ইনি তাহলে কানাই দাস? আমরা তিনজন ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। অনেক তার চিঠিটা ওনার দিকে এগিয়ে দিয়ে বলল, অনেক চৌধুরী আমাদেরকে পাঠিয়েছেন। আমরা একটা পুরনো দল জানাই, আপনার কাছে কিছু পুরনো লোকসঙ্গীতের সুরের জন্য এসেছিলাম আর কি। কালিদাস চিঠিটা হাতে নিলেন, কিন্তু পড়লেন বলে মন হলো না। তার দৃষ্টি আমাদের তিনজনের উপরে স্থির। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বললেন, অনেক পাঠিয়েছে, ভালো, কিন্তু তোমরা কি গান যাও? উৎসাহের সঙ্গে বলতে শুরু করলো, আমরা এমন কিছু সুর করছি যা প্রচলিত নয়, মানুষের মনকে ছুঁয়ে যাবে। শুনেছি আপনার কাছে এমন কিছু গান আছে যা প্রজন্ম ধরে শুধু আপনার পরিবারের সীমাবদ্ধ রয়েছে। কানাই দাসের মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। তিনি শান্ত গলায় বললেন, আমার কাছে অনেক গান আছে, কিছু আনন্দের, কিছু দুঃখের, আবার কিছু গান আছে যা মানুষের জন্য নয়। তার শেষ কথাটাই আমাদের কানে খটকা লাগলো। মানুষের জন্য নয় মানে? শুভ প্রশ্ন করে ফেলল। কানাই দাস আমাদের দিকে তাকালেন। তার সেই উজ্জ্বল চোখটা যেন অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে। তিনি বললেন, এমন কিছু সুর আছে যা অশুভ শক্তিকে আকর্ষণ করে। সেই সুর যে গায় বা যে শোনে তার জীবনে অমঙ্গল নেমে আসবে। আমার পূর্বপুরুষরা এই গানকে অভিশপ্ত গান বলতেন। তার শেষ কথাটা আমাদের কানে খটকা লাগলো। মানুষের জন্য নয় মানে? শুভ প্রশ্নটা করে ফেলল। কানাই দাস আমাদের দিকে তাকালেন। তার সে উজ্জ্বল চোখ দুটো যেন অন্ধকারের মধ্যেই জ্বলজ্বল করছে। তিনি বললেন, এমন কিছু সুর আছে যা অশুভ শক্তিকে আকর্ষণ করে। সেই সুর যে গায় বা যে শোনে তার জীবনে অমঙ্গল নেমে আসে। আমার পূর্বপুরুষরা এই গানগুলোকে অভিশপ্ত গান বলে ডাকতেন। বুঝতে পেরেছ?
তার কথাগুলো শুনে ঘরের ভেতরে এক প্রকার স্তব্ধতা আর গভীর হলো। আমার শির দাঁড়াতে ঠান্ডা স্রোত বয়ে গেল। অয়ন হয়তো ব্যাপারটা নিছক কুসংস্কার ভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। সে হেসে বলল, আমরা ওসব কুসংস্কার বিশ্বাস করি না দাদু ভাই, আমরা শুধু সুরটা চাই। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমরা এই গানটা কি শুনতে পারি? কানাই দাস কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেশ, যখন এসেছ তখন খালি হাতে ফিরবে কেন? একটা গান শোনাচ্ছে, কিন্তু মনে রেখো, যা ঘটবে তার জন্য কিন্তু আমাকে দায় করতে পারবে না। এই বলে তিনি চোখ বন্ধ করলেন। ঘরের নিস্তব্ধতা ভেঙে তার গলা থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত বিষণ্ণ সুর। কোনো বাদ্যযন্ত্র ছাড়াই শুধু তার কণ্ঠের উপরে ভর করে সে সুরটা যেন ধীরে ধীরে ঘরের প্রতিটা কোণে ছড়িয়ে পড়তে লাগলো। গানের কথাগুলো অস্পষ্ট, বোঝা যাচ্ছিল না, কিন্তু সুরটার মধ্যে একটা হাহাকার আর যন্ত্রণা মেশানো ছিল, যা আমাদের প্রত্যেকের স্নায়ুগুলোকে টান টান করে তুলল। আমার মনে হচ্ছিল এই সুরটা যেন কোনো মানুষের গলা থেকে আসছে না, যেন বহু যুগ জমে থাকা কষ্ট, বহু অতৃপ্ত আত্মার কান্না। গানটা শুনতে শুনতে আমার মাথাটা ভারী হতে লাগলো, চারপাশের অন্ধকার যেন ঘনীভূত হচ্ছে। আমি অয়নের দিকে তাকালাম, ওর চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে, শুধু দু হাতে কান চেপে ধরেছে, ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। কতক্ষণ গানটা শুনেছিল জানি না, হঠাৎ করে কানাই দাস গানটা থামিয়ে দিলেন। ঘরের নিস্তব্ধতা আবারও ফিরে এলো, কিন্তু এবার তার আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। আমরা তিনজনে যেন ঘোরের মধ্যে ছিলাম। কানাই দাস সে চোখ খুললেন, আর সে উজ্জ্বল দৃষ্টি আমাদের দিকে বিবদ্ধ করলেন। তিনি শান্ত গলায় বললেন, এই সেই গান, এর নাম আধারের ডাক। এবার তোমরা যেতে পারো। আমরা আর কোনো কথা না বলে মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ালাম। যখন বাড়ি থেকে বেরিয়ে আসছি তখন কানাই দাসের শেষ কথাটা বাজলো, মনে রেখো, এই সুর একবার শুনলে আর পিছু ছাড়ে না। গাড়িতে ওঠার পরেও আমার কেমন যেন কোনো কথা বলতে পারছিলাম না। সে অদ্ভুত যন্ত্রণাদায়ক সুরটা তখনও আমার কানে বাজতে শুরু করলো। অন গাড়িটা স্টার্ট দিল। ফেরার পথে আকাশ আরো বেশি কালো করে এসেছে। ধীরে ধীরে বৃষ্টিটা আর বসুন্ধরায় যেন বর্ষণে পরিণত হচ্ছে। গাড়ির ওয়াইফার রীতিমতো প্রাণপণে কাচের উপরে জমা জলগুলোকে সরাতে ব্যস্ত, কিন্তু বাইরের অন্ধকার তাতে একটু আর কমছে না। আমরা কেমনই মনে হচ্ছিল আমরা শুধু একটা সুর নিয়ে ফিরছি না, আমরা সঙ্গে করে নিয়ে আসছি এক অশুভ অভিশাপ, যা আমাদের জীবনের সবকিছুই বদলে দিতে চলেছে। গাড়ির ভেতরটা একটা দমবন্ধ নীরবতা ডুবে আছে। বাইরে বসুন্ধরায় বৃষ্টি পড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঝড়ো হাওয়ার দাপট। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝে চারপাশটা ক্ষণিকের জন্য আলোকিত হয়ে উঠছে। আর ঠিক তখনই চোখে পড়ল রাস্তার দুপাশের গাছগুলো যেন ঝড়ের মধ্যে মাথা নাড়ছে। গাড়ির হেডলাইটের আলো কর্দমাক্ত কাঁচা রাস্তাটা খুব বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারছে না। অন শক্ত করে স্টারিংটা ধরে আছে, ওর কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। শুধু পেছনের সিটে একেবারে চুপ করে বসে আছে। ওর দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন খুব অসুস্থ। আর আমি, আমার কানের ভেতরে কানাই দাসের গাওয়া সে অদ্ভুত সুরটা অবিরাম যেন বেজে চলেছে। সুরটা যেন আমার মগজের ভেতরে গেঁথে গেছে, কিছুতেই সেটাকে মাথা থেকে বের করতে পারছি না। গানটা তোরা কি শুনতে পাচ্ছিস? আমি আর থাকতে না পেরে নীরবতা ভাঙলাম। আমার গলাটা কেমন যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। অন আমার দিকে এক মুহূর্ত যেন তাকালো, ওর চোখ মুখ কেমন যেন বিভ্রান্তির ছাপ। কি বলছিস এসব? কিসের গান? আমি তো শুধু বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। মানে তুই শুনতে পাচ্ছিস না? ওই যে লোকটা গাইলো সেই সুরটা। পেছন থেকে শুভ দুর্বল কানায় বলল, আমারও মাথাটা খুব ধরছে রে, গাটা একেবারে গুড়িয়ে যাচ্ছে। চল তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই, জায়গাটা ভালো লাগছে না।
আমি বুঝতে পারলাম সুরটা শুধু আমি শুনতে পাচ্ছি। এই উপলব্ধিটা আমাকে আরো বেশি ভয় পাইয়ে দিল। কেন এমন হচ্ছে? কানাই দাসের সেই কথাটা আমার মনে পড়লো। এই সুর একবার শুনলে আর পিছু ছাড়ে না। তাহলে কি অভিশাপটা শুধু আমার উপরেই ভর করেছে? গাড়িটা কাঁচা রাস্তা পেরিয়ে আমারও সে হাইওয়েতে উঠলো, কিন্তু স্বস্তি পেলাম না। আমার মনে হতে লাগলো সেই গাড়ির পেছনের সিটে শুভর পাশে অন্ধকারের মধ্যে যেন আরো একজন কেউ বসে আছে, একটা ছায়া মূর্তি। আমি বারবার রিয়ার ভিউ মিররের দিকে তাকাচ্ছি, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, শুধু জমাট বাঁধা অন্ধকার। শুধু আমার মন বলছে আমরা এখনই কেউ আমাদের অনুসরণ করছে। গেরে, বারবার পেছনে কি দেখছিস? অনেক প্রশ্নে আমার ঘোর ভাঙলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কিছু না রে, এমনি। আমি ওদেরকে আমার অনুভূতির কথাটা ভয় পাওয়াতে চাইলাম না। হয়তো সবটাই আমার মনের ভুল, অথবা অতিরিক্ত ক্লান্তির কারণে এমনটা হচ্ছে। কলকাতায় ফিরতে আমাদের প্রায় রাত 10টা বেজে গেল। বৃষ্টি ধরে এলো, রাস্তাঘাটটা জমে একাকার। আমরা প্রথমে শুভকে ওর বাড়ির সামনে নামিয়ে দিলাম। গাড়ি থেকে নামার পর শুভ বলল, কাল সকালে স্টুডিওতে আসিস, নতুন ট্র্যাকটা নিয়ে বসতে হবে। ওর গলা সুর স্বাভাবিক শোনানোর একটা ব্যর্থ চেষ্টা মাত্র করলো। আমি বুঝতে পারছিলাম পলাশডাঙ্গার ওই ঘটনার মধ্যে একটা গভীর ছাপ ওর ভিতরে পড়ে গেছে। এরপর অমন আমাকে আমার মেসের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি ভাড়া বাড়িতে একাই থাকি। দোতলার একটা ছোট্ট ঘর। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার পা দুটো যেন চলছিল না। শরীরটা অসম্ভব ক্লান্ত, কিন্তু তার চেয়েও বেশি ক্লান্ত আমার মনটা। ঘরে দরজা খুলে ভেতরে ঢুকতে একটা ব্যবসা ঠান্ডা হাওয়া আমার মুখে এসে লাগলো, অথচ আমি সব জানালা বন্ধ করে গিয়েছিলাম। আমি লাইট জ্বালালাম। ঘরটা ফাঁকা, যেমনটা আমি রেখেছিলাম, কিন্তু আমার মনে হলো ঘরের গন্ধটা কেমন যেন পাল্টে গেছে। একটা স্বেচ্ছাতে পুরোনো দিনের গন্ধ, অনেকটা কানাই দাসের বাড়ির মতো। আমি তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হতে বাথরুমে ঢুকলাম। শাওয়ারের ঠান্ডা জল আমার শরীরে পড়ার সাথে সাথে আমি কিছুটা আরাম পেলাম। চোখ বন্ধ করে জলটা উপভোগ করার চেষ্টা করছিলাম। ঠিক তখনই আমার মনে হলো বাথরুমের বাইরে আমার ঘরের ভেতরে কেউ যেন খুব ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে। আমি চমকে চোখ খুললাম, শাওয়ার বন্ধ করে কান পেতে রইলাম। কোনো শব্দ নেই, সবকিছুই নীরব, চুপচাপ। কে? আমি সাহস করে ডাকলাম, কোনো উত্তর নেই। আমি তাড়াতাড়ি করে গা মুছে বাথরুম থেকে বেরিয়ে এলাম। ঘরটা আগের মতোই খালি, কোথাও কেউ নেই। আমি নিজেকে বোঝালাম সবটা আমার বোনের ভুল। আজ সারাদিন ধকলের পরে হয়তো এমনটাই হচ্ছে, কিন্তু সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। আমি বিছানায় শুয়ে ছটফট করছিলাম, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। কানের মধ্যে সে সুরটা এমন ভাবে বেজে চলেছে, আর তার সাথে যোগ হয়েছে আরো কিছু শব্দ। আমার মনে হচ্ছে ঘরের কোনায় রাখা ঝিনুকটা কেউ যেন বসে আছে। তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি স্পষ্ট। আমি ভয়ে চোখ খুলতে পারছি না। মনে হচ্ছে চোখ খুললেই আমি ভয়ঙ্কর কিছুটা দেখে ফেলবো। রাত যত গভীর হতে লাগলো, শব্দগুলো ততই বাড়তে লাগলো। এখন আর শুধু নিঃশ্বাসের শব্দ নয়, আমি শুনতে পাচ্ছি কেউ যেন আমার নাম ধরে ফিসফিস করে ডাকছে, একটা ভাঙা কর্কশ গলায়, অর্ণব, অর্ণব। আমার সারা শরীর রীতিমতো ভয় ঠান্ডা হয়ে গেল। গায়ের সব লোম খাড়া হয়ে গেল। আমি বালিশের মুখে গুজে ঈশ্বরের নাম যোগ করার চেষ্টা করছি, কিন্তু গলাতে কোনো স্বর বের হচ্ছে না। মনে হচ্ছে আমার বুকের উপরে ভারী কিছুটা চেপে বসে আছে। হঠাৎ করে সব শব্দ থেমে গেল। ঘরটা আবারও আগের মতো নিস্তব্ধ। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর খুব সাবধানে একবার রীতিমতো চোখটা খোলার চেষ্টা করলাম। ঘরের আবছা অন্ধকারে যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা প্রায় থেমে যাওয়ার উপক্রম হলো। আমার বিছানার ঠিক পাশে মেঝেতে একটা ছায়া মূর্তি হাঁটু গেড়ে বসে আছে। তার মুখটা আমার দিকে ফেরানো। মুখটা স্পষ্ট নয়, কিন্তু দুটো জ্বলন্ত চোখ আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। আর চোখ কানাই দাসের চোখের মতোই উজ্জ্বল, কিন্তু তাতে কোনো মানবতা নেই। শীতল বিভৎস এক চেহারা। আমি ভয় চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে গোমানের মতো আওয়াজ বেরিয়ে এলো। ছায়া মূর্তিটা ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে আসতে লাগলো। তার ফিসফিসে গলা আমার কানে বাজলো, ঘন্টা ঘন্টা।
শেষ করতে হবে। আমি আর সহ্য করতে পারলাম না। আমি চোখ দুটো রীতিমতো ঝাপসা হয়ে এলো, আর আমি জ্ঞান হারালাম। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে বিছানার নিচে আবিষ্কার করলাম। সারা শরীরে অসম্ভব ব্যথা। ভোরের আলোয় ঘরটা ভরে গেছে। রাতে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা কোথাও চিহ্ন নেই। চেয়ারটা আগের জায়গাতে আছে, ঘরটাও পরিপাটি। তাহলে কি স্বপ্ন দেখছিলাম? কিন্তু আমার শরীরের ব্যথার মনের আতঙ্ক বলছে ওটা কোনো স্বপ্ন ছিল না। আমি কোনো মতো উঠে দাঁড়াতেই ফোনটা বেজে উঠল। অয়নের ফোন। আমি কাঁপা হাতে ফোনটা ধরলাম। হ্যালো। ওপাশ থেকে অয়নের আতঙ্কিত গলা ভেসে এলো। অর্ণব, সর্বনাশ হয়ে গেছে রে, খুব তাড়াতাড়ি একবার শুভর বাড়িতে আয়। আর কেন, কি হয়েছে? আমার বুকের ভেতরটা যেন ধরাস করে উঠলো। অয়ন ফোপাতে মতো বলল, শুভ, শুভ, ওর বাড়িতে লোক বলছে ওনাকে ছাদ থেকে ঝাঁপতে আত্মহত্যা করেছে। কথাটা শুনে আমার হাত থেকে যেন ফোনটা পড়ে গেল। আমার পায়ের তলা থেকে পাটিটা যেন সরে গেল। শুভ, যে ছেলেটার জীবনকে এত বেশি ভালোবাসতো, কিভাবে নিজেকে শেষ করে দিতে পারে? আমার বিশ্বাস হচ্ছিল না। আমার মনে পড়ল কানাই দাসের সেই অভিশপ্ত সুর শোনার পর থেকে শুভ কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল। আমার মনে পড়ল কানাই দাসের সেই সাবধানতা বাণী, যা ঘটবে তার জন্য আমি দায়ী থাকবো না। আমার বুঝতে বাকি রইল না এটা কোনো আত্মহত্যা নয়, এটা একটা হত্যাকাণ্ড। আর এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ওই অভিশপ্ত গান। শুভর মৃত্যু দিয়ে সব শুরু হলো। এরপর হয়তো আমার পালা, অথবা অয়নের সেই ছায়া মূর্তিটা আমাকে বলছিল গানটা শেষ করতে হবে। তার মানে কি অভিশাপ থেকে মুক্তির কোনো উপায় নেই? ভয় আর আতঙ্কে আমার পুরো শরীর যেন থর থর করে কাঁপছিল। আমি জানি আমার আমার আবার পলাশডাঙ্গায় ফিরে যেতে হবে। কানাই দাসের মুখোমুখি হতে হবে। ওই অভিশাপের উৎসকে খুঁজে বের করতেই হবে, না হলে যে মৃত্যু মিছিল কোনোদিন থামবে না। শুভর মৃত্যুর খবরটা একটা বজ্রপাতের মতো আমার পুরো আছড়ে পড়েছিল। আমি অয়নকে বললাম, আমি আসছি। কিন্তু শুভর বাড়ি থেকে গেলাম না। আমি জানি সেখানে গিয়ে নিথর দেহ দেখার মতো মানসিক অবস্থা আমার নেই। তার চেয়ে বড় কথা, আমি জানি আমার আসল গন্তব্য কোথায়। আমাকে আবার সে পলাশডাঙ্গায় চাইতেই হবে। আমি দ্রুত দেরি করলাম না। আমি মানসিকভাবে প্রিপারেশন নিলাম। আমি ব্যাসের বাড়িকে কিছু না বলে বেরিয়ে পড়লাম। আমার একটাই চিন্তা, যত তাড়াতাড়ি সম্ভব কানাই দাসের কাছে পৌঁছাতে হবে। আমি একটা ট্যাক্সি ভাড়া করে হাওড়া স্টেশনের দিকে রওনা দিলাম। সেখান থেকে স্টেশন করে সবচেয়ে কাছের স্টেশন, আর তারপর বাকি পথটা অন্য কোনোভাবে যেতে হবে। ট্রেনের কামরায় বসে আমি এক মুহূর্তের জন্য শান্তি পেলাম না। কানের মধ্যে সে সুরটা তখন বেজে চলেছে, তবে এখন তার সাথে মিশে গেছে শুভর মুখ। আমার বাবার মনে হচ্ছে শুভ যেন আমার পাশে বসে আছে, আমার দিকে তাকিয়ে বলছে, কেন এমনটা করলি রে অর্ণব? আমার ভেতরে তোমরে বুঝতে যাচ্ছিল। আমি কি পারতাম না তাকে আটকাতে? যদি আমি আমার ভয়টাকে চেপে না রেখে ওদেরকে সব খুলে বলতাম, তাহলে হয়তো আজ শুভ বেঁচে যেত। স্টেশনে নেমে আমার ভাড়ার গাড়ি জোগাড় করে যখন পলাশডাঙ্গার সেই কাঁচা রাস্তার মুখে এসে পৌঁছালাম, তখন বিকেল করিয়ে সন্ধ্যা প্রায়। আকাশটা ঘন সিঁদুরের বেঁকে ছেয়ে আছে, যেন কোনো এক অশুভ ঘটনার পূর্বাভাস দিচ্ছে। আমি ড্রাইভারকে ওখানেই থামতে বললাম। বাকিটা পথ আমি হেঁটেই যাব। সে ভাঙা মন্দিরের পাশ দিয়ে কানাই দাসের বাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় আমার পা দুটো কাঁপছিল। চারপাশের নিস্তব্ধতা নেমে আরো ভয়ঙ্কর উঠেছে। দিনের আলো যত দ্রুত কমছে, আমি যখন বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম, তখন চারপাশে প্রায় অন্ধকার ঢেকে গেছে। দরজাটা আগের মতোই ভেজানো ছিল। আমি কোনো দ্বিধাতস্ত না করে সোজা ভেতরে ঢুকে গেলাম, এবং ঘরের ভেতরটা আগের দিনের মতোই অন্ধকার। শুধু একটা তেলের প্রদীপ যেন আলো জ্বলছে, আর সেই আলোর চোখের উপরে যেন আছে কানাই দাস। ঠিক যেন একই ভঙ্গিতে, একই রকম শান্ত নির্বিকার মুখে। দেখে মনে হচ্ছে উনি যেন আমার জন্যই অপেক্ষা করছিলেন। আমার ছায়া থেকে উনি মুখ তুললেন। তার সে উজ্জ্বল চোখ দুটো আমার দিকে স্থির। আমি কোনো ভূমিকা না করে সরাসরি বললাম, আমার বন্ধু মারা গেছে, শুভ আত্মহত্যা করেছে। কানাই দাসের মুখে কোনো ভাবান্তর ঘটল না। তিনি শান্ত গলায় বললেন, আমি জানি। তার উত্তরটা
শুনে আমার রক্তহীন হয়ে গেল। আপনি জানেন? আপনি জানেন? তার মানে আপনি এর জন্য তাই? আমার কণাতে রীতিমতো চিৎকার বেরিয়ে এলো। কানাই দাস একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি দায়ী নই, দায়ী ওই সুর। আমি তোমাদের সাবধান বলেছিলাম ঈশ্বর মানুষের জন্য নয়। কিসের সুর এটা? কেন ঈশ্বর শুনলে মানুষ মারা যায়? আমি প্রায় মনে হয়ে জিজ্ঞেস করলাম, বলুন না আমাকে, না হলে আমি আজ এখান থেকে এক পাও নড়বো না। কানাই দাস কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বলতে শুরু করলেন। তার কণ্ঠটা যেন বহু দূর থেকে ভেসে আসছিল। শোনো তাহলে, এই সুর আমার পূর্বপুরুষদের সৃষ্টি নয়। বহু বছর আগে এই গ্রামে একদল যাযাবর এসে আস্তানা গেড়েছিল। তারা প্রকৃতির এক অশুভ শক্তির উপাসনা করত। তাদের বিশ্বাস ছিল এমন কিছু সুর আছে যা দিয়ে সে অশুভ সত্তাকে জাগিয়ে তোলা যায়, তাকে নিয়ন্ত্রণ করা যায়। এই গান তারই সৃষ্টি, আধারের ডাক। এই সুর দিয়ে তারা তাদের দেবতাকে আহ্বান করত, কিন্তু সেই শক্তিকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। একবার জেগে উঠলে সে বলি যায়, যে সেই সুর শোনায় বা গায়, সেই শক্তি দুর্বলতম মুহূর্তে আঘাত আনে। তার মানে গভীরতম ভয়, অপরাধ বোধ, হতাশাকে ব্যবহার করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তোমার বন্ধু হয়তো মানসিকভাবে দুর্বল ছিল, এই জন্য সে প্রথম শিকার হলো। আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। আমার মনে হলো শুভর শেষ কথা কয়েছিল ওর বাবার অসুস্থতার সংসারের চাপ নিয়ে খুব চিন্তায় ছিল, নাকি অশুভ শক্তি সেই দুর্বলতার কি কাজে লাগিয়েছে। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আমাকে বলুন না, দয়া করে বলুন, আমি বাঁচতে চাই, ওষুধ থেকে রেহাই পেতে চাই। কানাই দাস আমার দিকে তাকালেন। তার চোখে আমি প্রথমবারের মতো অদ্ভুত ধরনের করুণার ছাপ দেখতে পেলাম। তিনি বললেন, মুক্তির একটাই উপায় আছে। যে সুরটা করেছে তাকে এটা শেষ করতে হবে, গানটা সম্পূর্ণ গাইতে হবে। এ তো খালি গলায় নয়। যে বাদ্যযন্ত্র দিয়ে সুর প্রথমবার তৈরি হয়েছিল, সেই বাদ্যযন্ত্র দিয়ে গানটা শেষ করতে হবে, তবেই এই অশুভ শক্তি শান্ত হবে। কোথায় পাবো সেই বাদ্যযন্ত্র? কানাই দাস তার চোখের তলা থেকে সে পুরনো ধুলোমাখা কাপড়ে চড়ানো জিনিসটা বের করলেন। কাপড় সরাতেই একটা অদ্ভুত দর্শন হলো। সাধারণ একতারার মতো নয়, গঠনটা কেমন যেন বিচিত্র, শুকনা লাউয়ের খোসার মতো, অস্বাভাবিক রকমের কালো। এই সেই যন্ত্র, কানাই দাস বললেন। আমার পূর্বপুরুষরা সেই যাযাবরের কাছ থেকে এটা পেয়েছিলেন, আর পেয়েছিলেন সেই গান। তারা বুঝতে পেরেছিলেন সেই সুরের ভয়াবহতা, তাই তারা এই গানটাকে লুকিয়ে রেখেছিলেন শুধু পরিবারের উত্তরসূরিদের সাবধান করার জন্য। আমি সেই ব্রত ভাঙার ভুল করেছি, তোমাদের হাতেই সেই সুর তুলে দিয়েছি। তিনি এক তারাটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, গানটা তোমাকেই গাইতে হবে। সুরটা তোমার মনে গেঁথে আছে, তুমি ছাড়া আর কেউ পারবে না। কিন্তু মনে রেখো, গানটা শেষ করার সময় সেই শক্তি তার সর্বশক্তি দিয়ে তোমাকে আটকানোর চেষ্টা করবে। তোমার মনের ভেতরে এমন সব ভয়, এমন সব দৃশ্য তৈরি করবে যা তুমি কল্পনা করতে পারবে না। তুমি যদি ভয় পেয়ে গান থামিয়ে দাও, তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। আর তুমি যদি শেষ পর্যন্ত গাইতে পারো, তাহলে তুমি মুক্ত হয়ে যাবে অভিশাপ থেকে। আমি কাপা হাতে একটা হাতে নিলাম। যন্ত্রটা হাতে নিতেই আমার সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। চামড়াটা রীতিমতো অসম্ভব রকমের ঠান্ডা, যেন কোনো মৃত প্রাণীর শরীর থেকে ছড়িয়ে আনা হয়েছে। আমি চোখ বন্ধ করলাম, কানের ভেতরে বেজে উঠলো সে সুরটা স্মরণ করার চেষ্টা করলাম। তারপর একটা তারে আঙ্গুল ছোঁয়ালাম, টুং করে শব্দ হলো। একটা অদ্ভুত তীক্ষ্ণ শব্দে ঘরটা যেন ভরে গেল, আর সেই শব্দের সাথে ঘরের প্রদীপটা দপ করে নিভে গেল। চারপাশে ডুবে গেল গভীর অন্ধকারে। আমার বুকের ভেতরটা যেন ভয় কেঁপে উঠলো, কিন্তু আমি জানি আমাকে থামলে চলবে না। আমি গানটা শুরু করলাম। কানাই দাসের শেখানো সে অসম্পূর্ণ সুর আমার গলা দিয়ে শব্দ বের হচ্ছে, কিন্তু
এ যেন আমার গলা নয়, এক অন্য কণ্ঠ যা বহু বছর বহু যুগ ধরে চাপা পড়েছিল। গান গাইতে গাইতে আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো ভয়ঙ্কর সব দৃশ্য। আমি দেখতে পেলাম শুভর রক্তাক্ত দেহটা ছাদ থেকে নিচে নেমে এসছে। আমি দেখতে পেলাম অয়ন গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার থ্যাতলা যাওয়া মুখটা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি দেখতে পেলাম আমার বাবা মা আমার মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন। আমার বোন বলছে, থামিয়ে দে অর্ণব, থামিয়ে দে, এসব সত্যি হয়ে যাবে, গানটা থামা। আমি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, গলা যেন শুকিয়ে আসছিল, কিন্তু আমি থামলাম না। আমি জানি এগুলো সব আমার বোনের ভ্রান্তি, এই অশুভ শক্তির চাল মায়াজাল করছে, আমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস দেখাচ্ছে। আমি আমার মতো করে বাজাতে লাগলাম, উচ্চস্বরে গাইতে লাগলাম সেই গান। হঠাৎ আমার মনে হলো আমার চারপাশে অনেকে আমার সাথে গলা মিলিয়ে গাচ্ছে। লক্ষ লক্ষ অতৃপ্ত আত্মা কান্না করছে, হাহাকার যেন আমার গানের সাথে মিশে যাচ্ছে। ঘরটা যেন আর ঘর নেই, পরিণত হয়েছে এক অনন্ত শূন্যতার। আমি অনুভব করতে পারছিলাম সেই ছায়ামূর্তিটা আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, তার বরফ শীতল নিঃশ্বাস আমার কানে এসে পড়ছে। সে আমার কানের কাছে ফিস ফিস করে বলছে, তুমি পারবে না, তোমাকে মরতেই হবে। গানের শেষ অন্তরটা গাওয়ার মুহূর্তে আমার মনে হলো হাজার হাজারের সুর যেন আমার শরীরে ফোটানো হচ্ছে। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা ফেটে যাবে, কিন্তু আমি দাঁতে দাঁত চেপে শেষ সুরটা করতে লাগলাম। গানটা শেষ হওয়ার পর সব দৃশ্য মুহূর্তে মিলিয়ে যেতে লাগলো। ঘরটা আবারও শান্ত নিস্তব্ধ হয়ে গেল। আমি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম, আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। কিছুক্ষণ পর কানাই দাস আবারও প্রদীপটা জ্বালালেন। সে আলোয় আমি দেখলাম আমার হাতে ধরা এক তারা কারো চামড়াটা ফেটে চৌচির হয়ে গেছে, তারগুলো ছিঁড়ে গেছে, যন্ত্রটা চিরকালের জন্য নীরব হয়ে গেছে। কানাইদাস আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, তুই পেরেছ, তুই মুক্ত। আমার কানের ভেতরটা ফাঁকা হয়ে গেল। সে অবশ্য সুরটা আর বাঁচছে না। বহুদিন আমি সত্যিকারের নীরবতা অনুভব করলাম। আমি কানাই দাসের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। বাইরে তখন গভীর রাত, আকাশে চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় চারপাশটা কেমন যেন মায়াবী লাগছিল। আমার মনটা শান্ত, কিন্তু ভেতরে কোনো আনন্দ নেই। আমি মুক্ত হয়েছি, কিন্তু তার জন্য মূল্য দিতে হয়েছে, তা ভোলার মতো নয়। শুভর স্মৃতি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার বাকি জীবনটা আমাকে তাড়া করে বেড়াবে। কলকাতা থেকে ফিরে এসে আমি আমার জীবনে আর ফিরে আসতে পারিনি। নৈরিত ভেঙে গেছে। অয়ন মিউজিকটা রীতিমতো ছেড়ে বারবার ব্যবসার দিকে যোগ দিয়েছে। আমি গান বাজনা পুরোপুরি ছেড়ে দিয়েছি। এখন একটা ছোটখাটো চাকরি করি, একা থাকি নিজের মতো করে। মাঝে মাঝে গভীর রাতে গভীর ঘুমের মধ্যেও মনে হয় একটা সুর যেন শুনতে পাচ্ছি, খুব ক্ষীণ, বহু দূর থেকে ভেসে আসা একটা সুর। চমকে উঠি কান পাতি শোনার জন্য।